কথা নাইবার তো নাই। ডোনাল্ড ট্রাম্প একেবারে ধাম করে আর একটা ফতোয়া জারি করছে। আমি আসলে এই ভাষাটা আমার পছন্দ, ফতোয়া জারি। ওই যে মুসলিম দেশে ফতোয়া জারি করে, তাই না? আর অমুসলিম দেশে তো আইন জারি করে, তো ওই একই কথা, ফতোয়া জারি। তো কি ফতোয়া জারি করছে? হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছে যে আগামী 21 জানুয়ারির পর থেকে এই ইমিগ্র্যান্ট যে সমস্ত ভিসা আবেদনকারী আছে 75টা দেশের জন্য এটা বন্ধ করে দিয়েছে, স্থগিত করে দিয়েছে অনির্দিষ্টকালের জন্যে। এখন সেই 75টা দেশে, মানে দেশগুলো কারা? তার মধ্যে পাকিস্তান আছে, বাংলাদেশ আছে, থাইল্যান্ড আছে, শ্রীলঙ্কা আছে, নেপাল আছে, তারপরে রাশিয়া আছে, তারপরে সোমালিয়া আছে। এই যে সোমালিয়া দেশটা না, বস্তুত এই সোমালিয়ার লোকজনের কর্মকাণ্ডের কারণেই আজকে এই 75টা দেশের ওপরে কিন্তু এই খাড়ার ঘা নেমে আসছে। আমেরিকাতে মিনেসোটা নামে একটা অঙ্গরাজ্য আছে, স্টেট আছে, এবং ওখানে একটা বিশাল জনগোষ্ঠী, বেশ কিছু লাখ সোমালীয় বংশোদ্ভূত লোকজন কিন্তু ওখানে আসছে। আমেরিকা তাদেরকে নিয়ে আসছে। ওই যে অতীতে এই সোমালিয়াতে এই আমেরিকা কিন্তু ওই যে বিমান হামলা টামলা নানা কিছু করছিল, সেটা কত 1992-93 সালের দিকে মনে হয়। কী কারণে হামলা করছিল কে জানে? ইসলামী উগ্রপন্থায় ছিল মিল, এটা অনেকেই যাদের একটু বয়স বেশি তারা জানেন। তো তার পরবর্তীতে যেটা হয়, আমরা দেখি যে আমেরিকা কোনো দেশে গিয়ে আক্রমণ করলে বা কোনো দেশে গিয়ে কোনো ঝুঁঝামেলা করলে অতঃপর ওই দেশে থেকে একটা বেশ বড় সংখ্যক লোকজন কিন্তু ওই আমেরিকাতে ইমিগ্রেন্ট হয়ে আসার সুযোগ পায়। এটা অতীতেও ঘটছিল। এই যে যেমন এই আফগানিস্তান থেকে চলে গেছে না, হাজার হাজার আফগান বংশোদ্ভূত লোক কিন্তু এই যে আমেরিকাতে অতঃপর যেতে পারছিল। বাট এই সোমালিয়া বংশোদ্ভূত লোকজন কী কাম করছে ওই মিনেসোটাতে, ওখানে মিনিয়াপলিস বলে একটা ইয়ে আছে, সিটি আছে, ওখানকার মনে হয় 70-80% হলো ওই সোমালিয়া বংশোদ্ভূত এবং বলা বাহুল্য মমিন মুসলমান। এবং এখান থেকে একজন কংগ্রেস ম্যানও তারা নির্বাচন করছে, নাম হলো ইলহান ওমর, যে নাকি কট্টর ইসলামী পন্থী এবং অবশ্যই ডেমোক্র্যাট দলীয়। সে লম্বা চওড়া কথাটা বলে। তো তার এই লম্বা চওড়া কথার ভিত্তিতে কিন্তু ডোনাল্ড ট্রাম্প খেপছে এবং এখন তাকে কিভাবে আমেরিকা থেকে ডিপোর্ট করে দেওয়া যায়, তার কংগ্রেস পদ স্থগিত করে, এই সমস্ত ধান্দায় আছে আর কি। তো ঘটনা যেটা ঘটছে সেটা হলো এই মিনেসোটার এই মুমিন মুসলমান যেগুলো এসে এখানে আশ্রয় নিয়েছে, তারা বিশেষ করে হেলথ কেয়ার সিস্টেম, সোশ্যাল ওয়েলফেয়ার সিস্টেমের একটা বিশাল ফ্রজারি করছে। $1 বিলিয়ন ওপরে নাকি ফ্রজারি তারা করছে। কি মনে করেন যে অসুস্থ না বা অক্ষম না, ডিজাবল না, অথচ অসুস্থ বা ডিজাবল ইত্যাদি সার্টিফিকেট ভুয়া দাখিল করে তারা কিন্তু ডিজাবল পেনশন নিয়েছে। অথবা মনে করেন যে নগদে চাকরি করে, নগদে বোঝেন তো, ওই যে ক্যাশে কাজ করে, সিনে কাজ করে না। তো সিনে কাজ করলে এটা তো ওই যে ফেডারেল রিজার্ভে ওখানে হিসাব থাকে, আর নগদে কাজ করলে তো হিসাব থাকে না। এরা কি করছে যে নগদে কাজ করে আর দেখিয়েছে যে তারা আনএমপ্লয়েড, মানে বেকার, এই হেতু সরকারের কাছ থেকে ভাতা নিয়েছে। এবং এই কাজটা এই অন্যান্য দেশের জনগোষ্ঠীর তুলনায় এই সোমালিয়ার এই মুমিন মুসলমানগুলো তারা বিপুলভাবে নিয়েছে এবং অলরেডি সেখানে ধরা পড়েছে প্রায় $1 বিলিয়ন একটা ফ্রজারি সেখানে ধরা পড়ছে। এবং ধরা পড়ার পরই তো ডোনাল্ড ট্রাম্প খেপছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো যে বাংলাদেশ বংশোদ্ভূত এক নারী, বহুত শেয়ানা স্মার্ট বলাই বাহুল্য, ওই যে নিউ ইয়র্ক সিটিতে দেখলাম যে সেও কমসে কম প্রায় $5 মিলিয়ন না $50 মিলিয়ন, সেও এই ধরনের নানা কায়দায়, নানাভাবে, নানা কিসিমে সেও কিন্তু এই ভুয়া ডিসেবিলিটি পেনশন, তারপরে সোশ্যাল ওয়েলফেয়ার, হেলথ ইন্স্যুরেন্স, মানে পেনশন, মানে হেলথের পেনশন, ওই পেনশন না, হেলথ ইন্স্যুরেন্স না, মানে আমেরিকাতে যার নাকি ওই যে হেলথ ইন্স্যুরেন্স নাই, এই ধরনের অনেক লোকজন আছে। তো তারা অসুস্থ হলে এখানে ওই যে সরকারের একটা দায়িত্ব থাকে তাকে ফ্রি অফ কস্ট চিকিৎসা দেওয়া। তো এই সমস্ত কর্মকাণ্ড করে বাংলাদেশি বংশোদ্ভূত এক মহিলা সে কিন্তু ধরা খেয়েছে। এবং মানে ঘটনা ইন্টারেস্টিং না? তো এইটাতে তো ডোনাল্ড ট্রাম্প খেপছে এবং খেপেই বস্তুত এই পদক্ষেপটা নিয়েছে। তার বক্তব্য হলো
যে বাইরের দেশের লোকজন আমেরিকাতে আসে ভাগ্যের পরিবর্তন করার জন্যে, এবং আমরা বস্তুত দশকের পর দশক ধরে এই সুযোগটাই তাদেরকে দিয়ে আসছি। এখন দেখি ঘটনা উল্টো, তারা ভাগ্যের পরিবর্তন করে ঠিকই, কিন্তু সেটা আমাদের দেশের ট্রেজারির টাকা লুটপাট করে তারা বস্তুত তাদের ভাগ্যের পরিবর্তন করে। এটাই হলো তার বক্তব্য, এবং ঘটনা সত্য। আমেরিকার একটা পিকুলিয়ার আইন ছিল, এখনও মানে বাতিল করছে কিনা, বাতিল করার কথা, ডোনাল্ড ট্রাম্প যেহেতু ক্ষমতায় মানে বাতিল করছে। সেটা হলো যে, মনে করেন যে আগে আমি বাংলাদেশের উদাহরণ দিই। বাংলাদেশের থেকে যে একসময় ডাইভার্সিটি ভিসা অনেকে লটারিতে আমেরিকায় গেছিল না, তো ওখানে যাওয়ার পর প্রথমে যখন যায় তখন তো গ্রিন কার্ড নিয়ে যায়, তাই না? এরপরে যখন নাগরিক হওয়ার পর তারা কী করে, তাদের বাবা মা, স্ত্রী, ছেলে মেয়ে, ভাই বোন এদের জন্য ওখানে কিন্তু দরখাস্ত করে, এবং এটা কিন্তু আমেরিকার আইন সিদ্ধ ছিল যে তাদের এই সমস্ত আত্মীয় স্বজনকে তারা অতঃপর আমেরিকাতে নিয়ে আসতে পারবে। এবং এর জন্য মানে ঘটনাটা কী দাঁড়াচ্ছে, কেউ একজন আমেরিকাতে যদি যায় এবং সেখানে নাগরিক হয়ে যায়, তাহলে তার অন্তত গোষ্ঠীশুদ্ধ মানুষদেরকে কিন্তু আমেরিকাতে একেবারে ফ্রি অফ কস্টে নিয়ে যেতে পারে, এরকম একটা সিস্টেম ছিল। তো এর ফলে কি হচ্ছে, তার বউ গেল ঠিক আছে, একটা পুরুষ মানুষ মনে করেন যে বাংলাদেশ থেকে গেল, তো তার বউ গেল, তার বাল বাচ্চা গেলো, ঠিক আছে, তার ফ্যামিলি দরকার, কিন্তু তার বৃদ্ধ মা বাবা বা বৃদ্ধ ভাই ব্রাদার বা বোন তারা কী কারণে যাবে? এবং তারা যদি একবার যায় তাহলে তাদেরও তো ভাই ব্রাদার, তার ছেলে মেয়ে, স্বামী, তারা কি ওই ফর্মুলায় পড়ে যায় না? তার মানে একজন ব্যক্তি যদি আমেরিকায় যায় বাংলাদেশ থেকে, হিসাব করে দেখা যায় যে তার পিছে প্রায় 30-40-50 জন লোকও আমেরিকাতে চলে যায়। এখন বলেন যে এদের তো ইংরেজি ভাষার জ্ঞান নাই, শিক্ষা দীক্ষা নাই, অনেক বয়স্ক, তো আমেরিকায় যে এরা কী করে, এইবার ডিসেবিলিটি পেনশন দাবি করে, সোশ্যাল সিকিউরিটি পেনশন দাবি করে এইভাবে কিন্তু যুগের পর যুগ ধরে এরা কিন্তু একেবারে কোনো কাম কাজ ছাড়াই কিন্তু বসে বসে খায়। আর কি করে, বাংলাদেশের মমিন মুসলমান যদি হয় তাহলে সে কাম কাজ যা করে, সে খালি নামাজ পড়ে, মসজিদে যায়, তারপরে ধর্ম প্রচার করে, মানে এই সমস্ত কাজকামে ব্যস্ত থাকে। তো ডোনাল্ড ট্রাম্প তো দেখছে ঘটনা তো জটিল, অতীতের সরকারগুলো এগুলো কী করছে। আবার অতীতের সরকারের অবশ্য এটার জন্য একটা পলিসি ছিল, সেটা হলো যে আমেরিকায় বিশাল দেশ, লোকজন দরকার, অতএব তারা আসলে পরে তারা কাজকাম করবে, দেশের অর্থনীতিতে অংশ নিবে, ট্যাক্স দিবে, এইগুলো দেখেই কিন্তু তারা এই কাজগুলো করছিল। কিন্তু ঘটনা তো হয়ে গেছে উল্টো, হয়তো কিছু গেছে তারা হয়তো এগুলো করে, বাট একটা বিরাট সংখ্যক লোকজন তারা কামকাজও করে না, আর কামকাজ করার যোগ্যতাও তো নেই, তার লেখাপড়া নেই, তার বয়স বেশি, ইংরেজি বলতে পারে না। তো আমি তো মাঝে মাঝে মনে করেন যে আমেরিকাতে যাই, নিউ ইয়র্কে যাই, ওই যে জ্যাকসন হাইটস আছে না, যেখানে বিখ্যাত জ্যাকসন হাইটস, যেখানে গেলে মনে হবে না যে এইটা আমেরিকা নিউ ইয়র্ক, তো ওটা তো পুরাই বাংলাদেশি অধ্যুষিত। তো আমি ওখানে যাই মাঝে মাঝে, তো ওখানে যাওয়ার পর যে লোকজনগুলো ওখানে আমি দেখি, চেহারা ছবি দেখে আপনার মনেই হবে না যে এরা আমেরিকার ভিসা পাওয়ার যোগ্য। এবং আমি কিন্তু একটু টাস্কি খেয়ে গেছি যে আমেরিকার একটা ভিসা পাওয়ার জন্যে বাংলাদেশের কত রথি মহারথী পর্যন্ত ফেল মারে, কত কোটি কোটি টাকার মালিক অনেক ক্ষেত্রে ভিসা পায় না, তাই না? এই ফাউল পাবলিকগুলো ভিসা পাইল কেমনে? মানে তার চেহারা ছবি দেখলে মানে টাস্কি খাওয়ার যোগ্য। এই ফাউল মানে সরি টু সে, আমার কাছে ফাউল লোকই মনে হয়েছে। কারণ যারা নাকি ওই জায়গায় পান চিবড়ায়, রাস্তাঘাটে ফেলে, যেখানে সেখানে ময়লা ফেলে, মানে পুরো ঢাকার যে কোনো একটা গলির মতো দেখতে। হ্যাঁ, তো তখন আমি চিন্তা করি যে এই সমস্ত ফাউল লোকজন কীভাবে আমেরিকার ভিসা পাইল। তো দু একজনের সাথে কথা বলছি, ভাই আপনি ভিসা পাইলেন কেমনে, আমেরিকা আইলেন কেমনে? তো তারা তখন বলে যে আমার ছেলে এসে আইছিল ওই DV-1-এ, মানে ডিভি লটারি ভিসায় আসছিল, তারপর তারা গেছে। এখন চিন্তা করে দেখেন তো, আরে ভাই এই যে মানে ফাউল লোকগুলো যে গেছে, তো এরা আমেরিকার অর্থনীতিতে তাদের কী অবদান বলেন? তারা কি কোনো দিন কোনো ট্যাক্স দিয়েছে? না, দেয় নাই। তার ছেলে ফেলে কি দীর্ঘদিন ধরে কাজ করে কি এমন কোনো ট্যাক্স দিয়েছে যার ভিত্তিতে ওই ট্যাক্সের টাকা দিয়ে এদেরকে প্রতিপালন করা যায়? না, তাও দেয় নাই। তাহলে এই সমস্ত লোকজন আমেরিকায় যাওয়ার অর্থ কী? এই সমস্ত লোকজন আমেরিকায় যাওয়ার অর্থ
হলে আমেরিকার সম্পদ, আমেরিকান অরিজিনাল আমেরিকানদের প্রদেয় ট্যাক্সের টাকায় এরা দিব্যি রাজকীয় স্টাইলে চলে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এদের মধ্যে অনেকেই আছে যারা মনে করেন যে ওই আমেরিকায় গেছে ঠিকই আছে, কিন্তু বছরের অধিকাংশ সময় তো বাংলাদেশে থাকে। তো আমেরিকাতে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো ঠিকই ওই সোশ্যাল ওয়েলফেয়ারের টাকা টুকা এগুলো জমা হতে থাকে। আর বাংলাদেশে বসে কি এখন অনলাইনের যুগ, তাই না? বাংলাদেশে বসে খুব ইজিলি এটিএম কার্ড দিয়ে বাংলাদেশ থেকে সে টাকা তুলে নিতে পারে, অথবা সেখানকার টাকা বাংলাদেশের অ্যাকাউন্টে ট্রান্সফার করে বাংলাদেশের রাজকীয় হালে তারা খায় লয়। আবার অ্যাট দ্য সেম টাইম আমেরিকাকে ওই ইহুদি নাসারা কাফেরদের বলে গালি দেয়। কি দেয় না? দেয় তো, এটা তো মিথ্যে কথা না। আমেরিকার খায়, আমেরিকার পরে, আমেরিকার পয়সায় রাজকীয় স্টাইলে চলে, সারাদিন আল্লাহ বিল্লাহ করে, নামাজ রোজা করে, আর অ্যাট দ্য সেম টাইম ওই ইহুদি নাসারা কাফেরদের দেশ বলে ওই আমেরিকাকে গালিগালাজ করে, অভিশাপ দেয়, নামাজ পড়তে গিয়ে ইহুদি নাসারা কাফেরদের ধ্বংস চায়, অথচ সেই ইহুদি নাসারা কাফেরদের টাকায় দিব্যি আরামে চলে। এখন ঘটনা তো হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তো বেচা মানে লোকটা তো জেনে গেছে এই রহস্য জেনে গেছে। এবং এখানে বুঝতে হবে যে এখানে খালি যে মুসলিম দেশগুলোকে টার্গেট করেছে তা তো না, এখানে আরও দেশ আছে ইন্টারেস্টিং, মানে যেমন ধরেন যে রাশিয়া, থাইল্যান্ড, তাই না, ইত্যাদি ইত্যাদি দেশও তো আছে, এগুলো তো আর মুসলিম না। আসলে এই মুসলমান দেশগুলোর কারণে এরাও ধরা খেয়ে গেছে, এইটাই হলো আসল কথা। শুধুমাত্র মুসলিম দেশগুলোকে টার্গেট করে যদি এই বিধি ফতোয়া জারি করতো, তাহলে ওই যে লোকজন বলতো বেটা রেসিস্ট, হ্যান ত্যান, হোয়াইট সুপ্রিমাসিস্ট, এই জন্যই বস্তুত অন্যগুলো ধরা খাইছে। ও নইলে কিন্তু তারা ধরা খেত না। এবং এই ঘটনাটা কিন্তু ওই যে সোমালীয় মমিন মুসলমানদের ওই যে মিনেসোটার মিনিয়াপোলিসের ঘটনা থেকে কিন্তু সূত্রপাত। এবং এখন কিন্তু ওয়ান আফটার অ্যানাদার কোথায় কে এইভাবে ভুয়া বিল বাউচার দাখিল করে টাকা পয়সা এই যে সরকারি কোষাগার থেকে নিয়েছে, একের পর এক সেই স্ক্যান্ডাল কিন্তু বের হচ্ছে। হ্যাঁ, তো এখন ডোনাল্ড ট্রাম্পের কী করণীয় আছে বলেন? বাংলাদেশে বাইরের লোক এসে মনে করেন যে থাকবে, তারা বাংলাদেশ সরকারের কাছ থেকে টাকা নিবে, রাজকীয় স্টাইলে চলবে, কাম কাজ কিছুই করবে না। মানে বিষয়টা কি? তো আমেরিকার ক্ষেত্রেও তো তাই। আমেরিকা উন্নত হয়েছে তাদের নাগরিকদের টাকায়, তাদের নাগরিকদের কর্মকাণ্ডে, তাই না? তো নিশ্চয়ই বাংলাদেশ সহ অন্যান্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির লোকজনদেরকে আরামে আসে বসিয়ে বসিয়ে খাওয়ানো, এর জন্য তো তারা তাদের দেশটাকে উন্নত করে নাই। এবং একই সঙ্গে খেয়ে দেয়ে যদি এরা কৃতজ্ঞ থাকতো, তাও কিন্তু না, এরা কিন্তু কৃতজ্ঞ না। এই যে ইলহান ওমরের কথা আমি বললাম না, যে এই যে সোমালীয়, তার কথাবার্তা শুনলে মনে হয় যে কংগ্রেসের নির্বাচিত সদস্য, তার কথাবার্তা শুনলে মনে হয় সে আমেরিকাকে ধ্বংস করার অভিযানে আছে, আর ডেমোক্র্যাটরা কিন্তু তাকে সমর্থন করে যায়। কি অদ্ভুত ব্যাপার! আমেরিকার মতো বিস্ময়কর দেশ আর কিন্তু নাই। আমেরিকার বহু রাজনীতিবিদ আমার কাছে মনে হয় যে তারা আমেরিকার ধ্বংস চায়। আমেরিকা মানে কি বলা যায়, পিকুলিয়ার একটা দেশ। আমেরিকার খায়, আমেরিকার পরে আমেরিকায় থাকে, রাজকীয় স্টাইলে চলে, অ্যাট দ্য সেম টাইম আমেরিকার ধ্বংস কামনা করে। এবং এর মধ্যে মুসলমানরা কিন্তু অগ্রগণ্য, এটা কিন্তু বলতে হবে, বুঝতে হবে। যেমন এই যে ইলহান ওমর। হ্যাঁ, তো যাই হোক, ঘটনা তো এটা ঘটেই গেছে। এখন ডোনাল্ড ট্রাম্প যে কয়দিন ক্ষমতায় আছে, এই সমস্ত বিষয় যখন বের হয়ে আসছে, কঠোর পদক্ষেপ তো নিবে। তবে এই ডোনাল্ড ট্রাম্প চলে যাওয়ার পরে এই বিষয়গুলো যে আবার আগে যা ছিল তাই হয়ে যাবে, এইটা মনে করার কিন্তু কোনো কারণ নাই। আগের সরকারগুলো হয়তো দেখো না দেখার অনেক ক্ষেত্রে ভান করতো, আর এখন যখন বিষয়গুলো প্রকাশ্যে চলে আসছে, তখন এই একই সিস্টেম আবার চালু হবে এবং আবারও মমিন মুসলমানের দেশ থেকে গিয়ে সেখানে রাজকীয় স্টাইলে চলবে, খাবে, কামকাজ কিছু করবে না। আমার মনে হয় যে এই জিনিসটা ভবিষ্যতে যে বা যারাই আমেরিকাতে ক্ষমতায় আসুক, সেটা আর ঘটবে না। কারণ বিষয়টা যখন একবার প্রকাশ হয়ে গেছে, তখন তো নিশ্চয়ই আমেরিকান নাগরিকরা তো এটা মেনেই নিবে, না কি নিবে? তো যাই হোক, বাংলাদেশের কিছু লোকজন দেখলাম যে কান্নাকাটি করছে। এখন তাদের কি হবে? আমি তাদের বলতে চাই, ভাই তুমি তো আমেরিকাকে ভালোবাসো না, ভালোবাসো আমেরিকার সোসাইটি, সমাজ বা ডোনাল্ড ট্রাম্প, কাউকে তুমি ভালোবাসো না, তাই আমেরিকা যাওয়ার জন্য তোমার মতো মমিন মুসলমান কান্দো কেন? তোমার তো যাওয়া উচিত আফগানিস্তানে, যেখানে গেলে তুমি খাঁটি ইসলাম পালন করতে পারবা, আল্লাহ বিল্লাহ করতে পারবা, নামাজ রোজা ঠিক মতো করতে পারবা, তাই না? তুমি আফগানিস্তানে না যে আমেরিকায় কেন যাইতেছ, এইটা ভাই আমার মাথায় ঢোকে না। তো যাই হোক, এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।